নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। এই ভিডিওতে আমি তোমাদের বলবো রিটস সম্বন্ধে। রিটস সম্বন্ধে আমাদের জানাটা দরকার, কারণ এটা অনেক কম্পিটিটিভ এক্সামের একটা মূল টপিক। ধরো তুমি টাকা উপার্জন করছো, টাকা উপার্জন করে একটা ব্যাংকে জমা করছো, কিন্তু সেই ব্যাংকটাই যদি বন্ধ হয়ে যায় তখন কি হবে? তো বা ব্যাংকটা থেকে কোনো রকমের চুরি হয়ে গেল বা ব্যাংকটা বন্ধ হয়ে গেল, তাহলে তো তোমার সমস্ত টাকাটাই লস হয়ে গেল। তাহলে সেই ব্যাংকটাকেও আলাদা করে প্রোটেক্ট করতে হবে। সেই ব্যাংকটাকে জেনারেলি প্রোটেক্ট করে আরবিআই প্রোটেক্ট করে। সিমিলারলি আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে ফান্ডামেন্টাল রাইট তো দিয়েছে, যে ফান্ডামেন্টাল রাইট এমন একটা রাইট যেটা কিনা কেউ গভর্নমেন্ট নিতে পারবে না। আর ফান্ডামেন্টাল রাইটকে গভর্নমেন্ট কোনোভাবেই সেটাকে ব্রিচ করতে পারবে না। কিছু বেসিক যেগুলো কনস্টিটিউশন মেনশন আছে সেই রাস্তাগুলো ছাড়া অন্য কোনোভাবে গভর্নমেন্ট ইন্টারফেয়ার করতে পারবে না মানুষের ফান্ডামেন্টাল রাইটে। কিন্তু যদি ইন্টারফেয়ার করে তার জন্য কি, যেমন এইখানে যেমন ব্যাংকটা যদি ডুবে যায় তার জন্য যেমন আরবিআই আছে, সেই জন্যই ফান্ডামেন্টাল রাইটে যদি ইন্টারফেয়ার করে তার জন্য কি আছে, তার জন্য আছে আর্টিকেল 32। আর্টিকেল 32 এর কী আছে? আর্টিকেল 32 নিজে একটা ফান্ডামেন্টাল রাইট, অথচ তার মেন কাজ হচ্ছে যদি কেউ ফান্ডামেন্টাল রাইটকে ব্রিচ করে তাহলে সে ডাইরেক্টলি আইদার হাইকোর্টে যেতে পারে, আর এমনকি সে চাইলে সুপ্রিম কোর্টেও যেতে পারে, সে ডাইরেক্টলি অ্যাপ্রোচ করতে পারে আর্টিকেল 32। সেই জন্যই আর্টিকেল 32কে বি.আর. আম্বেদকর কী বলেছিল? ভেরি সোল অফ দি ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যান্ড ভেরি হার্ট অফ ইট। মানে এইটা ছাড়া ফান্ডামেন্টাল রাইটের কোনো ভ্যালুই নেই, মেন কথা যদি বলা যায়। যেমন হচ্ছে আরবিআই ছাড়া ব্যাংককে বাঁচানোর জন্য আরবিআইয়ের খুব একটা যোগদান আছে, সেরকম ফান্ডামেন্টাল রাইটকে বাঁচানোর জন্য আর্টিকেল 32 একটা খুবই ইম্পর্টেন্ট, যেটাকে বলা হচ্ছে আর্টিকেল কনস্টিটিউশনাল রেমিডিস। ঠিক আছে, এবারে ফান্ডামেন্টাল রাইটটাকে কি করে বাঁচায়? ফান্ডামেন্টাল রাইট তো গেল, তোমার ব্রিচ হলে তুমি যাবে সুপ্রিম কোর্টে বা কিংবা হাইকোর্টে যাবে। এবারে হাইকোর্ট কি করবে? হাইকোর্ট সেখান থেকে বেসিক্যালি যদি দেখে যে কোনো কিছু ব্রিচ হচ্ছে তাহলে সে রিট ইস্যু করে। রিটটা হচ্ছে একটা লিগ্যাল ডকুমেন্ট, সেটা যে কোনো প্রকারই হতে পারে, অর্ডার টাইপের একটা ডকুমেন্ট যেটা কিনা বাকি পার্সনদের ওপর রিটস অ্যাপ্লাই করার ফলে তাহলে তার যে ফান্ডামেন্টাল রাইটের যে ব্রিচ হয়েছিল তার একটা রেমেডি পাওয়া যায়, সেই ফান্ডামেন্টাল রাইটের রেমেডি পাওয়া যায়। এই রিটসটা এসেছে আমাদের ইংলিশ ল থেকে। ইংলিশ লয়ে যেটাকে বলা হচ্ছে প্রেরোগেটিভ রিটস। প্রেরোগেটিভ রিটস কেন বলা হতো? যেন কিং ইস্যু করতো, তাদের কথা ছিল যে কিং কোনোদিন ইনজাস্টিস করতে পারে না, কিং যেটা করবে সেটাই জাস্টিস। সেই জন্য কিংয়ের হাতে পাওয়ার ছিল রিট ইস্যু করে সেই জাস্টিসটাকে এনশিওর করার জন্য। এটা হলো এবারে ইন্ডিয়ান কনস্টিটিউশনে 5 প্রকারের রিটস বেসিক্যালি দিয়েছে: হ্যাবিয়াস কর্পাস, ম্যান্ডামাস, প্রোহিবিশন, স্ট্যাটিউটরি আর কো ওয়ারেন্টো। এবারে এগুলোকে মনে রাখা একটু চাপের ব্যাপার হয়ে যায়, তার জন্য 4টে জিনিস খুব ইজিভাবে মনে রাখা যায়। যদি আমি দেখি ম্যান্ডামাস মানে আমি একটা মনে করতে পারি যে ম্যান্ডেটরি কাজ করতেই হবে। এটা কাকে ইস্যু করা হয়? ম্যান্ডেটরি ডিউটি করা হয় যাদের পাবলিক অফিসিয়ালদের, যেগুলো পাবলিক অফিস আছে যাদের ডিউটি বাঞ্ছনীয় করা, তাদেরকে ইস্যু করে যে করতে পারে ম্যান্ডামাস, যে ম্যান্ডেটরি তোমাকে কাজ করতে, তুমি তোমার কাজটা করছো না, তুমি তোমার কাজটাকে ঠিকভাবে করো, সেটার জন্য ম্যান্ডামাস রিট ইস্যু করা হয়। কিন্তু ম্যান্ডামাস ইস্যু যেটুকু বললাম এটা পাবলিক অফিসের জন্য করে, সেই জন্য পাবলিক অফিসের জন্য কার কাছে করা যাবে না, ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে সেটা অ্যাপ্লাই হবে না। তারপরে যেগুলো নন ম্যান্ডেটরি সেগুলোর ক্ষেত্রেও অ্যাপ্লাই হবে না। প্রেসিডেন্ট, গভর্নর, এগুলো কারোর কাছে। আর চিফ জাস্টিস অফ হাইকোর্টের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল হবে না। ঠিক আছে, তাহলে ম্যান্ডামাস মানে হলো ম্যান্ডেটরি, তোমাকে কাজ করতেই হবে, ম্যান্ডেটরি ডিউটি করো। যেগুলো হচ্ছে পাবলিক অফিসিয়াল যারা থাকে যাদের যেটা ম্যান্ডেটরি কাজ, সেটা ম্যান্ডেটরি ডিউটি তোমরা করো, সেটার জন্য হচ্ছে ম্যান্ডামাস। এবার আছে প্রোহিবিশন মানে কি আছে? কারোকে প্রোহিবিট করে দেওয়া। প্রোহিবিটকে কখন করবে? প্রোহিবিট যদি আমি কারকে করবে, প্রোহিবিটটা এখানে বেসিক্যালি করে যারা হায়ার কোর্ট আছে। হায়ার কোর্ট মানে হচ্ছে
একটা তো সুপ্রিম কোর্ট আর হাইকোর্ট। হায়ার কোর্ট কাকে প্রহিবিট করে? হায়ার কোর্ট প্রহিবিট করে হচ্ছে লোয়ার কোর্টগুলোকে। যদি লোয়ার কোর্টগুলোকে কখন প্রহিবিট করবে? লোয়ার কোর্ট যখন তাদের জুরিডিকশনের বাইরে চলে যাবে। যদি মনে করো একটা ডিস্ট্রিক্ট কোর্টের জুরিডিকশন এইটুকু, সেই ডিস্ট্রিক্ট কোর্ট যদি বাইরে থেকে যে তার কোনো তার অর্ডার পাস করতে যায়, তখন সে ওপরের হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট প্রহিবিশন রিট ব্যবহার করে সেই জুরিডিকশনটাকে বলবে যে তুমি তোমার জুরিডিকশনটাকে কমাও। তার মানে কি? এইটা কি করছে? এটা প্রহিবিট করছে। যেটা ম্যান্ডামাসে কি করছিল, যে ম্যান্ডেটরি তুমি কাজ করো, অ্যাক্টিভনেস একটা দেখাচ্ছিল। প্রহিবিশনে কি করছে? সেটাকে না, তুমি রুকে যাও, তুমি বেশি করছো, তুমি এবারে একটু শান্ত হও। এটা কিন্তু শুধুমাত্র জুডিশিয়াল আর কোয়াসি জুডিশিয়াল বডির ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। জুডিশিয়াল তো যেগুলো আমাদের কোর্ট আছে। কোয়াসি জুডিশিয়াল মানে কি? কোয়াসি জুডিশিয়াল যদি আমি দেখি যে কিছুটা জুডিশিয়ারির পাওয়ার আছে, যেমন একটা আমি ধরে নেব ফাইন্যান্স কমিশন আছে, একটা ইলেকশন কমিশন আছে, এগুলো হচ্ছে একটা একটা কোয়াসি জুডিশিয়াল বডি। সেই রকম কোয়াসি জুডিশিয়াল আর জুডিশিয়ালের ক্ষেত্রেই শুধুমাত্র প্রহিবিশনটা অ্যাপ্লিকেবল হবে। এবারে যদি সার্টিওটরি দেখি, সার্টিওটরি মানে কি আমি এখানে পাচ্ছি? সার্টিওটরি মানে হচ্ছে একটা সার্টিফাইড করে দেওয়ার জন্য। সার্টিফাইড মানে কি? যে যদি ধরো কোনো একটা কোর্ট এটা তো রোকার জন্য বলছিল, প্রহিবিশন মানে বাঁধা দিচ্ছিল। এবারে বাঁধা দেওয়ার আগেই যদি কেউ কোনো লোয়ার কোর্ট একটা তার মানে এখতিয়ারের বাইরে যে জুরিডিকশন আছে সেই জুরিডিকশনে কোনো রায় দিয়ে দেয়, তখন কি হবে? তখন সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট সার্টিওটরি ইউজ করতে পারে। সার্টিওটরি ইউজ করে কি করবে? সেটাকে আইদার নিজের কাছে ট্রান্সফার করে নেবে অথবা সেটাকে কোয়াশ করে দেবে। মানে সেটাকে আমি যদি বলি, সেটাকে নাল অ্যান্ড ভয়েড করে দেবে। কিন্তু এটার ক্ষেত্রেও একটাই অসুবিধা, এটাই শুধুমাত্র জুডিশিয়াল আর কোয়াসি জুডিশিয়াল বডির ক্ষেত্রেই ইউজ করা হয়, অন্য কিছুর ক্ষেত্রে কিছু নয়। এইটা যেহেতু ওপরেতে মানে যদি কোনো অর্ডার দেওয়ার পরে হাইকোর্টে নিয়ে এসে সেই অর্ডারটাকে কোয়াশ করে দিচ্ছে, সেই জন্য এটাকে পোস্টমর্টমও বলা হয়। অনেক সময় এটা অবজেক্টিভ টাইপের কোশ্চেনও আসে, সার্টিওটরিটাকে বলা হয় পোস্টমর্টমও বলা হয়। এবারে ওয়ারেন্টো মানে কি? এখান থেকে আমি একটা পাচ্ছি যে ওয়ারেন্ট কি আছে? ওয়ারেন্ট থেকে ওয়ারেন্টি বাই হোয়াট ওয়ারেন্ট মানে তোমার কি ওয়ারেন্টি আছে। তুমি যদি একটা, এটা কখন ইউজ করা হয়? যখন একটা কোনো পার্সন যখন একটা পাবলিক অফিসে যদি বসে, তখন সেটা সুপ্রিম কোর্ট করতে পারে যে তোমার লিগ্যালিটি কি আছে, যে তুমি একটা পাবলিক অফিসে বসেছো, তুমি কি করেছো যে পাবলিক অফিসে বসেছো। সেটার ফলে কি হয়? যাতে ইলিগালিভাবে যদি পাবলিক অফিস যাতে অকুপাইড না করতে পারে, তার জন্য এটা কোয়ারেন্টোটা ইউজ করা হয়। কিন্তু কোয়ারেন্টোটা শুধুমাত্র যেগুলো পার্মানেন্ট অফিস সেইগুলোর ক্ষেত্রেই করা হবে, মানে যেগুলো কন্ট্রাকচুয়াল বেসিসে কিছু দিনের জন্য অফিস তৈরি করা হচ্ছে, সেরকম কোনো ক্ষেত্রে কিন্তু ইউজ করা হবে না। এবারে রিটের দেখলাম, রিটটাকে ইউজ করতে পারে বেসিক্যালি দুটো কোর্ট করতে পারে। একটা হচ্ছে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট তো সুপ্রিম কোর্ট পারে হচ্ছে আর্টিকেল 32 এর আন্ডারে সুপ্রিম কোর্ট পারে। আর হাইকোর্ট পারে 226 এর আন্ডারে হাইকোর্ট পারে। এছাড়াও আলাদা কোর্টও পারে, যদি ডিস্ট্রিক্ট কোর্ট চাইলেও করতে পারে। যদি পার্লামেন্ট থেকে যদি একটা ল পাস করে যদি সে অন্য কোনো কোর্টকে যদি পাওয়ার দেওয়া হয়, তাহলে সেই কোর্টও করতে পারে। এটা মনে রাখবে। শুধু এখনকার মতো শুধু আছে সুপ্রিম কোর্ট আর হাইকোর্টগুলো সবাই আছে, কিন্তু যদি পার্লামেন্ট চায় তো কারোকে পাওয়ার দিয়ে সেটাকে রিট ইস্যু করাতে পারে। এবারে ব্যাপার হচ্ছে, কোশ্চেন হচ্ছে যে সুপ্রিম কোর্ট তো 32 এর আন্ডারে রিট ইস্যু করছে আর হাইকোর্ট 226 এর আন্ডারে রিট ইস্যু করছে, তাহলে এই দুটোর মধ্যে কি কোনো ডিফারেন্স আছে? কি দুটো একই জিনিস? না, কিছু ডিফারেন্স আছে। যেমন 32 এর ক্ষেত্রে যদি দেখি, সুপ্রিম কোর্টের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট পুরো অল ইন্ডিয়া বেসিসে ওর জুরিডিকশন আছে, যে কোনো অল ইন্ডিয়াতে ও রিট ইস্যু করতে পারে। কিন্তু হাইকোর্ট তার নির্দিষ্ট জুরিডিকশনের মধ্যেই তার সীমাবদ্ধ থেকে যাবে। ঠিক আছে, সুপ্রিম কোর্ট অল ইন্ডিয়া, হাইকোর্টের হলো একটা নির্দিষ্ট জুরিডিকশন। সুপ্রিম কোর্ট যেহেতু ফান্ডামেন্টাল রাইটের গ্যারেন্টার, সেই জন্য আর 32টা নিজেই একটা ফান্ডামেন্টাল রাইট। তো যদি কোনো মানুষ যদি সুপ্রিম কোর্টে যায়, সুপ্রিম কোর্ট সেখান থেকে ফেরানো টপ করে যদি কোনো তেমন খুব একটা ফ্রিভোলিয়াস, মানে যেটা পাবলিসিটি বলা যায় বা কোনো যদি বলা যায় যেটা কোনো নিজের পাবলিসিটির জন্য যদি কোনো কিছু না হয়, যদি সিরিয়াস কিছু কনভিকশন হয়, তাহলে সুপ্রিম কোর্ট সেখানেতে রিট ইস্যু করতে বাধ্য। কিন্তু হাইকোর্ট রিট ইস্যু করতে বাধ্য না, কারণ এখানে হাইকোর্টের ক্ষেত্রে ম্যান্ডেটরি এটা না, হাইকোর্ট আলাদা হচ্ছে। আর সুপ্রিম কোর্ট হচ্ছে 32 এর মধ্যে পাচ্ছে, মানে ফান্ডামেন্টাল রাইটে, তো সুপ্রিম কোর্ট বাধ্য।
ফান্ডামেন্টাল। আরেকটা কি আছে, আরেকটা হচ্ছে সুপ্রিম কোর্ট শুধুমাত্র যখন ফান্ডামেন্টাল রাইট ভায়োলেট হয়, ফান্ডামেন্টাল রাইট, তখনই শুধুমাত্র করতে পারে, অন্য কোনো ক্ষেত্রে কিন্তু রিট ইস্যু করতে পারে না। কিন্তু হাইকোর্টের ক্ষেত্রে কি, হাইকোর্ট ফান্ডামেন্টাল রাইটের জন্য তো করতে পারেই, তাছাড়া চাইলে লিগ্যাল রাইটের জন্য ইস্যু করতে পারে। লিগ্যাল রাইটের মধ্যে কি আছে, যেমন রাইট টু প্রপার্টি, রাইট টু প্রপার্টি যেটা আর্টিকেল 300A-তে আছে লিগ্যাল রাইটে, এটার জন্য যদি কেউ চায় তো হাইকোর্ট চাইলে করতে পারে। মানে হাইকোর্টের আইটেম সংখ্যা বেশি রিট ইস্যু করার, কিন্তু জুরিডিকশনটা কম। সুপ্রিম কোর্টের আইটেম সংখ্যাটা কম, কিন্তু হচ্ছে জুরিডিকশনটা বেশি। কিন্তু আর্টিকেল 359 কি বলছে, আর্টিকেল 359 বলছে যখন দেশেতে ন্যাশনাল এমার্জেন্সি চালু থাকবে তখন কোনো কেউ সুপ্রিম কোর্টে যেতে পারবে না যে তার ফান্ডামেন্টাল রাইট ভায়োলেট হচ্ছে বলে, একমাত্র 20 আর 21 ছাড়া বাকি অন্য কিছুর জন্য সুপ্রিম কোর্টে যেতে পারবে না। আর্টিকেল 359 সেটা প্রেসিডেন্টকে পাওয়ার দিচ্ছে, প্রেসিডেন্ট চাইলে সেটাকে রদ করতে পারে। বাকি যে কোনো টাইমে যদি কোনো কিছু তার ফান্ডামেন্টাল রাইট ভায়োলেট হয় তাহলে সে ডাইরেক্টলি সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে যেতে পারে, এবং সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট চাইলে রিট ইস্যু করে সেই প্রবলেমটাকে সলভ করতে পারবে। আশা করি তোমাদের বোঝাতে পারলাম। যদি কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ।